সন্দীপ এবং অদিতি সমুদ্রের ধারে বসে বসে গল্প করছিল। তাদের বিয়ের 1 মাস পর তারা মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে নিশ্চিন্তে বসবাস করছিল। এখানে সন্দীপ তার চাকরি ট্রান্সফার করিয়ে নেয়। অদিতি একটি বাচ্চাদের স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। এই দিন সন্ধ্যাবেলা দুজনেই কিছুটা সময় কাটানোর জন্য এখানে সমুদ্রের ধারে বেড়াতে আসে। দুজনে মিলে কথাবার্তা বলছিল। এমন সময় অদিতি বলে, আরে সন্দীপ, দেখো না, সামনে ওরা কি সুন্দর আইসক্রিম খাচ্ছে। অনেকদিন হয়ে গেল আইসক্রিম খাওয়া হয়নি। আরে তুমি তো দেখছি বাচ্চাদের সঙ্গে থেকে বাচ্চা মতো হয়ে গেছো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য আইসক্রিম কিনে আনছি। হ্যাঁ, আমার জন্য বাটারস্কচ কিন্তু। সন্দীপ আইসক্রিম আনতে চলে যায়। 2 মিনিট পরে অদিতির কাঁধে একটি হাত আসে। অদিতি হেসে বলে, আরে এক্ষুনি আইসক্রিম কেনা হয়ে গেল। তারপর যখন সে ঘুরে দেখে তখন হঠাৎ চমকে যায়, কারণ হাতটি সন্দীপের ছিল না, একটি মাঝবয়স্ক মহিলা মায়াদেবীর ছিল। অদিতি, বেশ নিশ্চিন্তে বসে আইসক্রিম খাওয়ার অপেক্ষা করছো দেখছি। তুমি তুমি এখানে কি করে এলে? আমার ঠিকানা তুমি কি করে জানলে? কেন এসেছো এখানে? আর কি নিতে এসেছো? এমন সময় হাতে আইসক্রিম নিয়ে সন্দীপ ফিরে আসে। তাকে দেখে মায়াদেবী বলে, ও আচ্ছা, এই তাহলে তোমার নতুন বর। বড্ড তাড়াতাড়ি বিয়েটা করে ফেললে না? অদিতি, কে এই মহিলা আর তোমার সঙ্গে এভাবে কথা বলছে কেন? আরে আরে, এত অস্থির হবার কি আছে? একটু অপেক্ষা কর, আমি সব বলবো। আমিও তো আমগুলো একটু বসি। তুমি জেল থেকে ছাড়া পেলে কি করে? তোমার মতো নোংরা মহিলাদের এভাবে খোলা ছেড়ে দেওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তোমরা এখানে কি করছোটা কি? সন্দীপ, এই সেই নোংরা মহিলা, এর নাম মায়া। এরাই আমার জীবনটাকে শেষ করে ফেলেছে। এরাই আমাকে ওই লোকটাকে বিক্রি করেছিল। ও হিরো, আমার সাথে কথা বলো, আমি তোমায় জবাব দিচ্ছি। ওইসব জেলে না আমার কিছুই হয় না। ওখানে তো আমি চা খেতে যাই, 2 দিন ঘুরে এসে আবার নিজের কাজে লেগে পড়ি। আমাকে অত সহজে নিও না, বুঝলে? ওই 2 টাকার কোট পুলিশ আমার কিছুই করতে পারবে না। ডাইনি কোথাকার, তুই এখানে কি করতে এসেছিস? আমার জীবনটাকে শেষ করে তুই শান্তি পাসনি? আরে আরে, আমি তো তোমার শাশুড়ি। শাশুড়িকে কেউ এভাবে বলে? কদিন আগে আমার কাছে কি রকম অসহায়ের মতো প্রাণ ভিক্ষা করতে মনে আছে তোমার? এখন দেখছি ডানা গজিয়ে গেছে না? শোনো, আমি এখানে তোমাকে ফিরিয়ে আনতে এসেছি। তোমরা আমার ব্যবসা সব জেনে গেছো। আমি চাই তোমরা আমার সঙ্গে আমার বিজনেসে অংশীদার করো, তা না হলে আমি তোমাদের জীবনটাকে একেবারে তছনছ করে দেব। কখনো না। তোমার মতো নোংরা মহিলার সাথে ব্যবসা তো দূরের কথা, তোমার মুখ দেখতে আমার ঘেন্না করে। তোমাকে আমি আবার পুলিশের হাতে দেব। কি প্রমাণ আছে যে তুমি আমাকে পুলিশের হাতে দেবে? আগের বারের অত বড় কেস থেকে আমি বেরিয়ে গিয়েছি, তখন তুমি সেরকম কিছুই তো প্রমাণ দিতে পারোনি। তাই এত সহজে আজ আমি তোমার কাছে এসে দাঁড়িয়ে আছি। এখনো না তুমি কিচ্ছু প্রমাণ করে দিতে পারবে না, তাই এসব বলে কোনো লাভ নেই। ফিরতে তো তোমাদেরকে হবেই, তা না হলে আমি তো তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। ভালো করে ভাবনা চিন্তা করো। আমি আবার 2 দিন পর আসছি। আমি উত্তর শুধু হ্যাঁ শুনতেই চাই। এই বলে মায়াদেবী সেখান থেকে চলে যায়। অদিতি থরথর করে কাঁপতে থাকে। সন্দীপ তাকে কোনো রকম ভাবে ধরে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। অদিতি তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। অদিতি এবং সন্দীপ ছোটবেলাকার বন্ধু। যখন তারা কলেজে পড়াশোনা করে তখন সন্দীপ তাকে প্রপোজ করে। অদিতিও মনে মনে সন্দীপকে ভালোবাসতো। তারপর থেকে তাদের ভালোবাসার অধ্যায় শুরু হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই অদিতির মাতাল বাবা টাকার লোভে খোঁজ খবর না নিয়েই রমেশ নামক একটি ছেলের সাথে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিন পরেই জানা যায় যে রমেশ একটি ক্রিমিনাল। পরিবারের নামে সে এবং মায়াদেবী নামক ওই মহিলা মেয়েদেরকে পাচারের কাজ করে। রমেশ অদিতিকে হরিয়ানার এক পরিবারে বিক্রি করে দেয়। সেই সময় সন্দীপ হরিয়ানাতে তার বাবার ব্যবসা সূত্রে গিয়েছিল। সে অদিতিকে সেখানে দেখতে পায়। সন্দীপ অদিতির সঙ্গে কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই অদিতি তাকে ইশারা করে চুপ করতে বলে। তারপর একটি বাচ্চা ছেলেকে একটি কাগজের টুকরো দিয়ে সন্দীপকে পাঠায়। কাগজের টুকরো লেখা ছিল, পুরনো মন্দিরের কাছে দুপুর 2টোর সময় আমার সাথে দেখা করো। অদিতি মন্দিরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। এদিকে সন্দীপ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। মন্দিরের পেছনে সন্দীপকে দেখে অদিতি অসহায়ভাবে তার দিকে এগিয়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, সন্দীপ, আমি এখানে বন্দি। রাজেশ আমাকে বিক্রি করে দিয়েছে। ওরা খুব ডেঞ্জার মানুষ।
তুমি এখানে ব্যবসা করতে এসেছো, ব্যবসা হয়ে গেলে এখান থেকে চলে যাও। কিন্তু অদিতি, এসব কি করে হলো? আমি তো তোমার কত খোঁজ করার চেষ্টা করেছি, তুমি জানো। তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো উপায়ই ছিল না, তাই বন্ধু বান্ধবের হাতে খবর নেওয়ারও চেষ্টা করেছি। তোমার বাবার সঙ্গেও দেখা করেছি, কিন্তু উনি আমাকে যা ইচ্ছা তাই করে অপমান করে তাড়িয়ে দিল। বাবা বাবা টাকার লোভে ওদের হাতে আমাকে তুলে দিয়েছিল, আর ওরা টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। আমি এখন কৃতদাস, এর থেকে বেশি আর কিচ্ছু না। অদিতি, তুমি একেবারে চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এভাবে আমি তোমাকে আর হারিয়ে যেতে দেব না। আমি এসে গিয়েছি, তোমার আর কোনো চিন্তা নেই। সন্দীপ, তুমি জানো না এরা কতটা ডেঞ্জার। মানুষ খুন করা এদের কাছে কোনো ব্যাপারই না। তুমি যদি আমাকে এখান থেকে নিয়ে যেতে চাও, আর ওরা যদি এই ব্যাপারটা জানতে পেরে যায়, তাহলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে সন্দীপ। এদের সঙ্গে তো আমি লড়াই করে জিততে পারবো না, কিন্তু বুদ্ধির জোরে অবশ্য জিততে পারবো। তুমি চিন্তা করো না, আমি যেমন বলছি তুমি আমার কথা মতো অনুসরণ করো, বাকিটা আমি সামলে নেব। অদিতি সেখানকার বাড়ির লোকেদের সমস্ত বেআইনি কার্যকলাপ রেকর্ড করে। এরপর সন্দীপ এবং অদিতি আরেকবার দেখা করে। সন্দীপ অদিতিকে একটি ওষুধের শিশি দেয়। পরের দিন রাতের বেলা অদিতি খাবারে সেই ওষুধ মিশিয়ে দেয়। ওষুধ মেশানো খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। এই সুযোগ নিয়ে ভোরবেলা অদিতি আবার সেই মন্দিরের পেছনে এসে উপস্থিত হয়। তারপর দুজনে সেখান থেকে পালিয়ে মুম্বাইয়ে চলে আসে। সেখানে এসে দুজনে বিয়ে করে। সন্দীপ, আমার কপাল ভালো ছিল, তাই আমি এ যাত্রায় বেজে গেছি। কিন্তু একবার ভাবো, আমার মতো কত মেয়ে ওই রমেশ আর মায়ার জালে সারা জীবন বন্দী হয়ে কাটাচ্ছে। ওদের কি কোনো শাস্তি হবে না? এরপর তো ওরা আরো অসহায় মেয়েদেরকে এই একই ফাঁদে ফেলবে, তাদেরও তো জীবন নষ্ট করবে। না অদিতি, আমরা অত সহজে ওদেরকে ছেড়ে দিতে পারবো না, ওদেরকে শাস্তি পেতেই হবে। কিছুদিন পর আবার তারা কলকাতায় ফিরে আসে এবং পুলিশকে সমস্ত ঘটনা বলে। হরিয়ানার সেই এভিডেন্স গুলো দেখায়, যার ফলে পুলিশ তাদেরকে ধরে নেয় এবং তাদের জেল হয়। এদিকে সন্দীপ অদিতি আবার মুম্বাইয়ে চলে আসে। তারপর তারা তাদের সুখের সংসার শুরু করে। কিন্তু কয়েকদিন মাত্র তাদের সুখ বজায় ছিল। হঠাৎ তাদের জীবনে কালো ছায়া দেখা দেয়। ওই মায়া আবার ফিরে আসে। অদিতিকে এভাবে দেখে সন্দীপ বলে, অদিতি, তুমি কেন এসব চিন্তা করছো? সন্দীপ, ওরা আবার আমাদের জীবনে ফিরে এসেছে। আমি জানি ওই মহিলা আমাকে আর শান্তিতে থাকতে দেবে না। কিভাবে পুলিশকে নিজেদের কাবু করে নিয়েছে দেখেছো? ওদের চ্যানেল না অনেক বেশি। সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এত যদি ভয় পেয়ে থাকো, ওরা তো বুঝে যাবে, তখন কিন্তু কিছুই করার থাকবে না। ওরা যতই যাই বলুক না কেন, আমাদেরকে দুর্বল হলে চলবে না। কিন্তু আমরা ওদের সাথে পারবো কি করে সন্দীপ? তুমি জানো না ওদের কত বড় চক্র রয়েছে। আমরা মাত্র দুজন, আর ওই ভয়ঙ্কর মানুষদের সাথে আমরা পাল্লা দিতে পারবো না। ওরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, না হলে ওরা শান্ত হবে না। পরের দিন সন্দীপ অফিসে যায় এবং দেখে তার অফিসের নিচে কয়েকজন সন্দেহজনক মানুষ ঘোরাঘুরি করছে এবং কিছু ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সন্দীপের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়া রুমের মধ্যে আসে আর বলে, স্যার, নিচে কয়েকজন লোক এসেছে। ওরা আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। আপনি কি ওদেরকে চেনেন? না তো, ওরা তোমাকে কি জিজ্ঞাসা করেছিল? এই আপনি এই অফিসে কোন পোস্টে চাকরি করেন, আপনার ফ্যামিলি মেম্বার কজন, বাড়িতে কে কে আছে, আর আপনার বাড়ি কোথায়, কোন রুট থেকে যাওয়া আসা করেন, এই সব আর কি। তুমি কি বললে? আমি কিছুই বলিনি স্যার। আমাদের অফিসের রুলস, কোনো এমপ্লয়ের ডিটেলস কোথাও শেয়ার করার জন্য খুব কড়াভাবে বারণ করে দেওয়া আছে, এন্ড আই অলওয়েজ ফলো দ্য রুল। ভেরি গুড। এদিকে মায়াদেবীর গুন্ডারা তার কাছে আসে আর বলে, ম্যাডাম, ওদের বাড়ি খোঁজ পাওয়া গেছে, তবে অফিসের মেয়েটা কোনো কথা বলতে রাজি হচ্ছে না। আমরা অন্য জায়গা থেকে খোঁজ নিয়েছি, এবার ওরা আমাদের হাতের মুঠোয়। হাতের মুঠোয় ওরা কবে থেকেই আছে, এবার শুধু ওদের লেজ ধরে বাড়ি ফেরানোর অপেক্ষা। ওরা জানে না ওরা কার সঙ্গে লড়াইয়ে নেমেছে। মায়া, মায়া আমার নাম। সেদিন সন্দীপ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং এই ব্যাপারে অদিতিকে সবকিছুই বলে। এত কিছু শোনার পর অদিতির ভয় আরো বেড়ে যায়। দেখলে তো সন্দীপ, ওরা কতটা ভয়ঙ্কর। তোমার অফিস পর্যন্ত পৌঁছে গেছে ওরা, এখন বাড়িতে ওরা চলে আসবে, তারপর তারপর আমাকে জোর করে এখান থেকে নিয়ে যাবে। সন্দীপ অদিতিকে অনেক বোঝায় এবং শান্ত করে। এমন সময় সন্দীপের ফোনে একটি অচেনা নাম্বারের থেকে কল আসে। মিস্টার সন্দীপ, আশা করি তুমি বুঝতেই পেরেছো যে আমাদের চ্যানেলটা কত বড়। তোমাদের কাছে মাত্র আর 7 দিন সময় আছে, এর মধ্যেই তোমরা তৈরি হয়ে নাও, তা না হলে। মায়াদেবী ফোন রেখে দেয়
এবং অদিতি বলে, সন্দীপ, আমাদেরকে কিছু না কিছু একটা করতেই হবে। আমরা এই মহিলাকে এভাবে ছেড়ে দিতে পারি না। কিছু না কিছু একটা এভিডেন্স তো এদের বিরুদ্ধে পাওয়াই যাবে। সেই এভিডেন্স থেকে আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে পারি। একবার ভেবে দেখো, আমরা যদি এই বিষয়ে মিডিয়া, পুলিশ সবাইকে ইনভাইট করে দিই, তাহলে এরা কিছুই করতে পারবে না, চারিদিক থেকে ফেঁসে যাবে। অদিতির কথা শুনে সন্দীপ তার বান্ধবী রুমকিকে ফোন করে। রুমকি সাইবার সেফটি ডিপার্টমেন্টে চাকরি করত। সন্দীপ তাকে নিজেদের ব্যাপারটা বলে এবং মায়াদেবীর খবর নিতে বলে। সন্দীপ, কাজটা একটু কঠিন, এভাবে আমরা বিনা রেকর্ডে কিছুই করতে পারি না। তবে তুমি যখন বলেছো, আমি চেষ্টা করে দেখছি। প্লিজ রুমকি, আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি। অন্তত কিছু একটা প্রমাণ পাওয়া গেলে। আমাদের হাতে তো বেশি সময়ও নেই। ওয়েট সন্দীপ, আমি সার্চ করে দেখছি। সন্দীপ, এ তো দেখছি ভীষণ বড় একটা নেটওয়ার্ক। এদের লেনদেন বিদেশের সঙ্গেও আছে। সব রকম ক্রিমিনাল গ্যাংদের সঙ্গে এদের লিংক আছে। দাঁড়াও, আমি তোমাকে সমস্ত ডকুমেন্টস পাঠাচ্ছি। তুমি এগুলো কাজে লাগিয়ে ওদেরকে ধরিয়ে দিতে পারো। রুমকির কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সন্দীপ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়াকে ফোন করে। হ্যালো রিয়া, তুমি কোথায় আছো? আমাকে কিছুক্ষণের মধ্যে ওই নিউজ রিপোর্টারের হেড, ওই দীনেশ মিশ্রার সঙ্গে, ওনার সঙ্গে একটু আলাপ করে দিতে পারবে? অফকোর্স, আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো? আমি আধ ঘন্টার মধ্যেই মিটিং কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। মিটিং কনফার্ম হয় এবং সন্দীপ দীনেশ মিশ্রকে সমস্ত এভিডেন্স এবং ছবি পাঠায়। সবকিছু দেখে দীনেশ মিশ্র নিউজটি টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেয়। আজকে সবথেকে বড় ঘটনা আমাদের সামনে এসেছে। কলকাতার এক বড় মাফিয়া গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাং দেশের বিভিন্ন জায়গায় তাদের 2 নম্বরই ব্যবসা করে, আর তার সঙ্গে মহিলা ট্রাফিং এর ব্যবসা চালায়। মায়াদেবী নামক এই মহিলা পরিবারের নামে সাধারণ বাড়ির মেয়েদেরকে নিজেদের চক্রান্তে ফেলে এবং তাদেরকে বিক্রি করে। অনেকবারই এদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এরা নিজেদের পাওয়ারকে কাজে লাগিয়ে জেল থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু প্রথমবার তাদের সমস্ত নেটওয়ার্ক একসঙ্গে ধরা গেছে। খবর পেয়ে মায়াদেবীর গুন্ডারা বলে, ম্যাডাম, নিউজ রিপোর্টটা দেখুন। আজকে সমস্ত গোপন আড্ডাগুলো ফাঁস হয়ে গেছে। এসব কি করে হলো? কে এসব করলো? নিশ্চয়ই ওই ছোকরার মেয়ের কাজ। চলো, এক্ষুনি ওদেরকে ঘাড় ধরে নিয়ে আসি। তাড়াতাড়ি করো। মায়াদেবী তার গুন্ডা এবং দলবল নিয়ে অদিতির ঘরে উপস্থিত হয়। রাতের অন্ধকারে দরজা ভেঙে তারা ঘরের ভিতরে প্রবেশ করে। কে কে তোমরা? তোমরা এখানে কেন? কেন এসেছো তোমরা? আমাদেরকে ধরিয়ে তুই নিশ্চিন্তে ঘুমাবি? সে তো আমি হতে দেব না অদিতি। তোকে আর তোর হিরোকে এক্ষুনি যেতে হবে। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি ওদেরকে বেঁধে নে। খবরদার, এ ভুল করো না। তোমরা জানো না যে তোমরা কিভাবে ফেঁসে গিয়েছো। ভালো করে কান খাড়া করে শোনো, কিছু শুনতে পাচ্ছ কিনা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ির আওয়াজ ঘরের মধ্যে আসে এবং দেখতে দেখতে সারা ঘরে পুলিশে ভর্তি হয়ে যায়। আসলে পুলিশ আগে থেকে ঘাপটি মেরে বসেছিল। তারা মায়াদেবীকে ধরার প্ল্যানে ছিল এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয়। পুলিশ মায়াদেবী সমেত তাদের গ্যাংকে একসঙ্গে ধরে এবং এইবার মায়াদেবী যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার সমস্ত নেটওয়ার্কে ধরে। পুলিশ সবাইকে ধরে ফেলে এবং এভাবেই সন্দীপ এবং অদিতি এবং কিছু বন্ধু বান্ধব ও সহযোগিতায় এত বড় একটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জিতে যায়। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সোনামুখী নদীর এক পাশে ঘন জঙ্গল এবং আর এক পাশে তালসানাপুর গ্রাম ছিল। গ্রামের বেশিরভাগ মানুষ হয় নদীর মাছ ধরে, না হয় জঙ্গলের কাঠকুটো এনে বিক্রি করে তাদের সংসার চালায়। সেই গ্রামের এক দারিদ্র পরিবারে পঞ্চানন নামে এক কাঠুরিয়া বসবাস করত। পঞ্চাননের পরিবারে তার বৃদ্ধ মা এবং একমাত্র মেয়ে বৃদ্ধি ছিল। কিছুদিন আগে পর্যন্ত তাদের কাঠ ব্যবসা বেশ ভালোই চলছিল, কিন্তু বর্তমানে কাঠের বিক্রি অনেক কম হয়ে যাওয়ায় টাকা ইনকামও কমে যায়। একদিন সন্ধ্যাবেলা পঞ্চানন জঙ্গল থেকে বেশ কিছু কাঠ কেটে বাড়ি ফেরে। পরের দিন সে এবং তার মা সেই কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এমন সময় এক ক্রেতা সেখানে আসে এবং বলে, কি গো পঞ্চানন্দ, মন পিছু কত করে দিচ্ছ? আজ্ঞে বাবু, 1 মণ কাঠের দাম 600 টাকা। সে কি শুনছি, এখন কাঠের দাম তো একদম কমে গেছে। তোমার কাছে তো কাঠের দাম এখন বেশ ভালোই আছে। আপনি কি যে বলেন বাবু, 2 বছর আগে এই কাঠই 900 থেকে 1000 টাকায় বিক্রি করেছি, আর সেই কাঠই এখন 600 টাকা করে দিচ্ছি। কাঠে আর ইনকাম কোথায় পাচ্ছি? ওইসব কথা এখন বাদ দাও। সামনে আমার নাতির অন্নপ্রাশন আছে, অনুষ্ঠানে অনেক কাঠ লাগবে। তুমি ওই মন চারেক মতো কাঠ দাও তো দেখি। আর শোনো, দামটা 500 করে নিও।
ক্রেতা তেমন না থাকায় পঞ্চানন বাধ্য হয়ে কম দামে সেই কাঠ বিক্রি করে। এদিকে পঞ্চাননের মেয়ে বৃথি বাড়িতে বসে বসে আনাজ কাটছিল এবং রান্নার জোগাড় করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরও সে ঠিক মতো উনুন জ্বালাতে পারে না। তখন বিরক্ত হয়ে মনে মনে বলে, ধুর, কখন থেকে চেষ্টা করছি, বারবার উনুনটা নিভে যাচ্ছে। একে তো এই ধোঁয়ায় আমার চোখে জল চলে এলো, তার উপরে খাবারগুলো সব ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে গেল। গ্রামের সবাই কি সুন্দর গ্যাসের চুলার কানেকশন করিয়েছে, শুধুমাত্র আমাদের বাড়িতেই কাঠের উনুন। বিথি যখন মনে মনে এসব বলছিল, ঠিক সেই সময় পঞ্চানন এবং তার মা উমা দেবী সেখানে এসে উপস্থিত হয়। উমা দেবী বৃথিকে দেখে বলেন, কি হলো রে, তুই এভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? রান্না বান্না হলো? রান্না? না না না, একেবারে আমি খাওয়া দাওয়া সেরে বসে আছি। তোমার এই ভেজা কাঠের উনুন জ্বললে তবেই না রান্না হবে। সেই সকাল থেকে 10 বার শুধু নিভেই যাচ্ছে। আমার আর ভালো লাগে না এতে রান্না করতে ঠাকুমা। কি করব বল, আমাদের কি আর অত পয়সা আছে যে আমরা বাকিদের মতো গ্যাস সিলিন্ডার কিনবো? এই কাঠ বিক্রি করে যা 2 টাকা ইনকাম হয় তা খেতে পড়তেই কুলায় না। এখন ওসব কিনতে গেলে অনেক টাকার ব্যাপার, কি করে পারি বলতো? তারা যখন কথাবার্তা বলছিল তখন পাশের বাড়ির রিনা কাকিমা তাদের বাড়িতে আসে এবং বলি উমাদি, বাড়ি ফিরেছো? এই তো সবে ফিরলাম গো, বলো কি বলছো? বলি তোমাদের শুকনো কিছু কাঠ হবে? আমাকে আধমন দাও তো, আমাদের গ্যাসটা আবার হঠাৎ শেষ হয়ে গেল। আজ আমার মেয়েকে দেখতে ছেলেপক্ষ আসছে, অনেক রান্না বান্না বাকি আছে, তাই রান্না করতে করতে ছুটে এলাম। হ্যাঁ, তুমি বসো এখানে, আমি কাঠ ওজন করে আনছি। হ্যাঁ রে বিতি, তোর বাবাকে বলে একটা গ্যাসের কানেকশন করে নে না, কতদিন আর এই ধোঁয়া ঠেলে ঠেলে রান্না করবি? আসলে কাকিমা, বাবা চাইলে তো আজকেই কানেকশন করে নিতে পারে, কিন্তু আমাদের তো কাঠের ব্যবসা, এত কাঠ আছে, তাই আর গ্যাসের দিকে যায় না। থাক, ওসব আর বলতে হবে না, আমি সব বুঝি। তোদের টাকা পয়সা থাকলে কি আর এতদিনে কাঠে রান্না করতিস? সরাসরি বল না, এসব কেনার সামর্থ্য তোদের নেই। আমাদের বাবা এখন এমন অভ্যেস হয়ে গেছে, গ্যাস ছাড়া রান্নাই করতে পারি না। আজ নিহাত লোকজন আসবে বলে বিপদে পড়ে কাঠ আনতে এসেছি। সে তো 100 বার কাকিমা, দেখো বিপদে পড়লে তোমার গ্যাস কিন্তু আর তোমাকে বাঁচালো না, সেই কাঠ খুঁজতে তোমাকে আমাদের বাড়িতেই আসতে হলো। শুনলে তো উমাদি, তোমার এইটুকু নাতনির মুখে কত বড় বড় কথা। বাপে ঠাকুমাদের সংসার চালাতে চালাতে নাজেহাল হয়ে যাচ্ছে, আর মেয়ের মুখে যেন খই ফুটছে। চলি গো এখন, টাকাটা হিসাব করে রেখো, দিয়ে দেবো ক্ষণে। এভাবেই বলে রিনা কাকিমা কাঠ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর উমা দেবী বৃথিকে বলেন, কেন তুই শুধু শুধু ওভাবে কথা বলতে গেলি বলতো? ওরা বড় লোক, ওদের মুখের উপরে কথা বলা আমাদের মানায় না। আমি অত শত বুঝি না ঠাকুমা, তুমি 1 সপ্তাহের মধ্যে একটা গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করো, নয়তো আমি রান্নাবান্না কিছুই করবো না, বলে দিলাম। পঞ্চানন তাদের এসব কথা আড়াল দিয়ে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু সে কোনো কথার উত্তর দেয়নি। সে তার মেয়েকে খুবই ভালোবাসতো এবং মেয়ের কাঠের উনুনে রান্না করতে সমস্যা হচ্ছে দেখে সে খুবই কষ্ট পায়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে চলে গেলে পঞ্চানন শুয়ে শুয়ে ভাবতে থাকে, বৃথি আমাদের একমাত্র মেয়ে, এই বয়সে ওর কোথায় পড়াশোনা খেলাধুলা করা দরকার, আর তা না করে সংসারে কোথায় কাজকর্ম রান্না বান্না করছে। আর সত্যিই তো গ্রামের সবার বাড়িতেই গ্যাস সিলিন্ডার আছে, শুধুমাত্র আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। তার জন্য মেয়েটাকে কত কষ্ট করতে হয়, ওর জন্য কিছু যদি একটা করতে পারতাম। এভাবে ভাবতে ভাবতে পঞ্চানন বিছানা থেকে উঠে পড়ে, তার জমা করা কাঠের স্তূপের দিকে যায়। এরপর সে সেখান থেকে একটা মোটা কাঠ বেছে নেয় এবং যন্ত্রপাতি দিয়ে কাঠ কেটে কুটে একটি ছোট গ্যাস সিলিন্ডারের ওভেন বানায়। এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। এরপর সে সেই কাঠের গ্যাস সিলিন্ডার তার ঘুমন্ত মেয়ের বিছানার পাশে রেখে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বৃথি দেখতে পায় তার বিছানায় একটি কাঠের ছোট খেলনা সিলিন্ডার ওভেন রাখা। এটি দেখে সে খুবই আনন্দ পায় এবং চিৎকার করে তার বাবাকে বলে, বাবা, এটা তুমি আমার জন্য বানিয়েছো? এটা তো খুব সুন্দর হয়েছে, একেবারে সত্যিকারের গ্যাস সিলিন্ডারের মতো। তোর এটা ভালো লেগেছে মা? হ্যাঁ বাবা, এটা চমৎকার সুন্দর হয়েছে। কাল আমি তোমাকে আর ঠাকুমাকে অনেক কথা শোনালাম, প্লিজ কিছু মনে করো না বাবা। এরপর বৃথি সেই খেলনা গ্যাস সিলিন্ডার নিয়ে বাইরে দালানে বসে খেলতে শুরু করে। এমন সময় তাদের পাড়ার কিছু বাচ্চা তাদের বাড়িতে আসে এবং বৃথিকে সেই গ্যাস সিলিন্ডার নিয়ে খেলতে দেখে বলে, বৃথি, তুই এত সুন্দর গ্যাস সিলিন্ডার কোথায় পেলি? আমিও কিনবো। আরে এটা তো আমার বাবা মাকে বানিয়ে দিয়েছে, তোর যদি পছন্দ হয় তাহলে তোর মাকে বলবি আমার বাবার কাছে তৈরি করিয়ে নিয়ে যেতে। পরের দিন ঋতুর মা সুভদ্রা দেবী বৃথিদের বাড়িতে আসে এবং পঞ্চানন বাবুকে বলে, পঞ্চানন দা বাড়িতে আছো? তোমার কাছে এলাম গো,
হ্যাঁ দিদি, বলো কি বলছো। বলছি দাদা, তুমি নাকি তোমার মেয়েকে কাঠের খেলনা গ্যাস সিলিন্ডার বানিয়ে দিয়েছো। আমার মেয়ে দেখে বাড়ি গিয়ে সে কি কান্না, খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। এক্ষুনি তার নাকি ওরকম গ্যাস সিলিন্ডার চাই। তা বলছি দাদা, আমার মেয়ের জন্য ওরকম একটা খেলনা গ্যাস সিলিন্ডার বানিয়ে দাও না গো। তোমার যে পারিশ্রমিক লাগবে আমি সব দেবো। এভাবেই সুভদ্রা দেবী পঞ্চানন বাবুর কাছে গ্যাস সিলিন্ডার তৈরির অর্ডার দিয়ে যায়। এ কথা শুনে বৃথি এবং উমা দেবী খুবই খুশি হয়। পঞ্চানন বাবু আরো কিছু কাঠের খেলনা গ্যাস সিলিন্ডার বানায়। এরপর গ্রামের সবাই এক এক করে সেই কাঠের খেলনার গ্যাস সিলিন্ডার কেনে। সবার সেই সুন্দর গ্যাস সিলিন্ডার পছন্দ হয়েছিল। ধীরে ধীরে তার বিক্রি বেড়ে যায়। এরপর পঞ্চানন বাবু অনেক কাঠের গ্যাস সিলিন্ডার বানিয়ে সেগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে এরকম নতুন জিনিস সবার চোখে লাগে এবং সবাই সেটিকে কিনতে আসে। এমনই একদিন মনিকা দেবী নামে এক মহিলা বলে, কি গো পঞ্চানন্দা, কাঠের খেলনার ব্যবসা শুরু করলে নাকি? হ্যাঁ মালিক, এই তো বেশ কিছু মাস হয়ে গেল। তা তুমি এদিকে অনেকদিন পরেই এলে। হ্যাঁ, এবছর গায়ের মেলাতে একটা দোকান দিচ্ছি। গায়ের মেয়েদের হাতে তৈরি বিভিন্ন খেলনা তৈরি করব ভাবছি। তো তোমার এই কাঠের গ্যাস সিলিন্ডার গুলো বেশ আকর্ষণীয়। কত করে দেবে বলো, আমি তাহলে গোটা 50 নেব। আমি গ্রামে 20 টাকা করে বিক্রি করি, তুমি যদি পাইকারি নাও তাহলে আমি তোমায় 15 টাকা করে দেবো। ঠিক আছে, তাহলে আমার জন্য 50 পিস রেডি রেখো, আমি 10 দিন পরে এসে নিয়ে যাব। এভাবেই পঞ্চানন বাবুর কাছে কাঠের খেলনার গ্যাস সিলিন্ডার তৈরির অর্ডার বাড়তে থাকে। পঞ্চানন বাবু বেশ ভালো রকম লাভ করেন। কিছুদিন পর বৃথি একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই দেখতে পায় তাদের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার ওভেন রাখা আছে। এগুলো দেখতে পেয়ে সে অবাক হয়ে যায় এবং তার ঠাকুমাকে জিজ্ঞেস করে, আরে ঠাকুমা, এই নতুন গ্যাস সিলিন্ডারটা কি আমাদের? কে এনেছে গো? কে আবার আনবে, মেয়ের ফরমাইশ, তোর বাবাই এনেছে। পঞ্চানন বাবু আড়াল থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে বলেন, কি মা, এবার খুশি তো? এতদিন তোর জন্য কাঠের গ্যাস সিলিন্ডার বানিয়ে আজ আমি একটা নতুন ব্যবসার দিশা পেয়েছি। আর এই খেলনা বিক্রি করি তোর জন্য আসল গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। বাবা, আমি সত্যি খুব খুশি হয়েছি। এবার থেকে আমার আর রান্না করতে কোনোই সমস্যা হবে না। সে তো ঠিক আছে, কিন্তু আমার কথাটাও শোন, তোকে রান্নার পাশাপাশি পড়াশোনাটাও শিখতে হবে। আমি গ্রামে স্কুলে তোর জন্য অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। এবার থেকে তুই স্কুলেও যাবি আর পড়াশোনাটাও শেষ করবি। পঞ্চানন বাবুর কথা শুনে বিথির চোখে জল চলে আসে। সে তার বাবাকে আনন্দে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি অনেক ভালো। তুমি আমাকে বাবা এবং মায়ের দুজনেরই ভালোবাসা দিয়ে বড় করে তুলেছো। তোমার তুলনা হয় না বাবা। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। দূর পাগলি, বাবা মার ঋণ কি কখনো শোধ করা যায়? তুই বড় হবি, চাকরি করবি, একদিন সুপ্রতিষ্ঠিত মানুষ হবি, তাহলেই আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। এরপর বৃথি আবার স্কুলে যায় ও তার পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। বিথি একটি ভালো চাকরি পায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।